সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আজকের এই বিশেষ অনুষ্ঠান। 1991 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের সিদ্ধান্তে গৃহীত হয় যে প্রতি বছর 14 নভেম্বর তারিখে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হবে। তবে এই দিবসটি পালনের আরেকটি উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে, এই দিনেই ফ্রেডেরিক বান্টিং জন্মগ্রহণ করেন, যিনি ডায়াবেটিস নিয়ন্ত্রণের মহৌষধ ইনসুলিন আবিষ্কার করেন। ডায়াবেটিস বর্তমানে একটি মহামারী রোগ হিসেবে চিহ্নিত। এই রোগ সারা জীবনের রোগ, নিয়ন্ত্রণে না থাকলে অনেক ধরনের জটিলতা সৃষ্টি হয় এবং নিয়ন্ত্রণে রাখলে স্বাভাবিক জীবনযাপন করা যায়। বিশ্ব ডায়াবেটিস দিবসে প্রতি বছর আমরা একটি স্লোগান বা একটা থিমকে নিয়ে আলোচনা করি। এবারে বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন। কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তবে সেই সাথে সাথে আজকে যেহেতু বিশ্ব ডায়াবেটিস দিবস, তাই ডায়াবেটিসের কারণ, লক্ষণ, চিকিৎসা এবং তার প্রতিরোধ ব্যবস্থা এই সম্পর্কিত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং এই আলোচনা অনুষ্ঠানে আজকে অংশগ্রহণ করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি, জাতীয় অধ্যাপক ডক্টর এ.কে আজাদ খান। আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডাক্তার ফারিয়া আফসানা, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, এন্ডোক্রিনোলজি বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল। আপনাকেও স্বাগতম আজকের অনুষ্ঠানে। প্রফেসর আজাদ খান, বিশ্ব ডায়াবেটিস দিবসে প্রতিপাদ্য বিষয়টা আবার নির্ধারণ করা হলো কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন। এই বিষয়টি প্রতিপাদ্য বিষয় সম্বন্ধে আমাদের একটু প্রথমে বলবেন। দেখুন, মানুষ তার কর্মস্থলে তার যে সক্রিয় জীবনের অনেক অংশ ব্যয় করে। তো এখন এই প্রতিবদ্ধতা বুঝতে গেলে প্রথমে বুঝতে হবে যে ডায়াবেটিস যে মহামারী আপনি বললেন, এই মহামারীটা তো প্রধানত টাইপ 2 ডায়াবেটিসের জন্য, এবং এই টাইপ 2 ডায়াবেটিস বহুলাংশ বলতে গেলে 75% বেশি, শতকরা 75% বেশি এটাকে সম্পূর্ণ প্রতিরোধ করা যায়। তাহলে এই প্রতিরোধের ব্যবস্থাগুলো এবং এর সচেতনতা সৃষ্টি করা কর্মস্থলে করা উচিত। এখানে কর্মস্থল অর্থ হলো যে যেখানে আমরা কাজ করি, শুধু তাই না, স্কুল কলেজে তার কর্মস্থল, এবং আমাদের জীবনে তো একটা বেশিরভাগ সময় আমরা ওইখানে কাটাই, কাজ করি। এই একটা দিক। আর একটা দিক হলো সব কিছু করলেও যদি তার জেনেটিক কম্পোনেন্ট বা বংশগত প্রভাব খুবই বেশি থাকে, তার কিছু লোকের ডায়াবেটিস হবেই। কিন্তু ডায়াবেটিস হলেও সে যদি এটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখে বা নিয়ন্ত্রণ রাখার পদ্ধতিগুলো জেনে নেয় এবং এটা অনুসরণ করে, তাহলে সে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। আপনি একটু আগেই বলেছেন, ডায়াবেটিস হলে অনেক জটিলতার সৃষ্টি হয়। এই সব জটিলতাগুলোই ডায়াবেটিস ঠিক মতো নিয়ন্ত্রণে রাখলে জটিলতা প্রতিরোধ করে একেবারে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। শুধু তাই নয়, ডায়াবেটিস আজীবনের রোগ, কথা ঠিক, কিন্তু ইদানিংকালে দেখা যায় যে ডায়াবেটিস যদি শুরুতেই ভালো করে কন্ট্রোল করে ফেলে, যেমন মানুষ মুটে গেছে, ডায়াবেটিস হয়েছে, সে যদি তার সেই ওজনটা কন্ট্রোল করে ফেলে এবং তার খাদ্যাভ্যাসটা একদম ঠিক করে ফেলে, তাহলে এরকম হয়ে যাবে যে মনে হয় তার ডায়াবেটিস আর নাই। যদিও তার হওয়ার টেন্ডেন্সিটা কিন্তু রয়ে গেল, যদি আবার মুটিয়ে যায় আবার হয়ে যাবে। যদি ফিজিক্যালি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে আবার হয়ে যাওয়ার সম্ভাবনা। কাজেই এই মানুষের কর্মস্থলে করা। এবং আমি এ প্রসঙ্গে আরও একটি কথা বিশেষ জোর দিয়ে বলতে চাই, সুস্থ মানুষ সেটা তো কর্মঠ মানুষ, উৎপাদনশীল মানুষ। সুতরাং যারা ফ্যাক্টরি বা যেখানে কর্মস্থলের মালিক যারা বা সরকার, সেখানে সব লোকের এই সচেতন রাখার ব্যবস্থা করা এবং সচেতন হয়ে এর প্রিভেনশনের জিনিসগুলো নিতে পারে সেগুলোর ব্যবস্থা করা, তাতে কিন্তু সেই ফ্যাক্টরির মালিকেরও সুবিধা, তারা কর্মক্ষম থাকবে, অসুস্থ হবে না, তার উৎপাদন বেড়ে যাবে। বললেন না, কারণ একজন কর্মী, যে এক্সপার্ট কর্মী, সে পাওয়া তো কঠিন নয়। মানুষকে
কঠিন তো, শুধু মানুষ যখন ট্রেন্ড হয়ে যায় তাকে সুস্থ রাখা তো ফ্যাক্টরির মালিকেরও নিজের দায়িত্ব। ইন্টারেস্ট। সুতরাং আমি মনে করি এবারকার যে প্রতিপাদ্য করা হয়েছে সেটা খুবই উপযোগী, বর্তমান শহর উপযোগী। এবং এখানে একটা কথা বলছি, আপনি বলেছিলেন যে ডায়াবেটিসকে মহামারীর উপরে চিহ্নিত করেছে প্রথম আইডিএফ, পরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, কিন্তু এবারকার কিন্তু এটা বিশ্ব ডায়াবেটিস দিবস এবং জাতিসংঘ এটাকে করেছে 1906 সালে। 6 সালে জাতিসংঘ সমস্ত দেশের সম্মিলিত ভোটের মাধ্যমে এবং 100% ভোট দিয়েছে এটা করার জন্য। উদ্দেশ্য যে মানুষকে সচেতন করা। আর ডাক্তার ফারিয়া, যে বিষয়টি প্রফেসর আজাদ খান বলছিলেন যে কর্মস্থলে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখার সচেতনতা গড়ে তোলা, তা আপনি আমাদের বলুন যে কর্মস্থলে কি কি স্টেপ নিলে পরে তারা সচেতন থাকবে, সেই ব্যবস্থাটা একটু বলুন। হ্যাঁ, ধন্যবাদ। এটা আসলে এই বছরের প্রতিপাদ্য বিষয়ের সাথে খুবই সংযুক্ত একটা প্রশ্ন। এখানে আসলে আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রথম দুইটা কথাই বলে থাকি, জীবনযাত্রায় পরিবর্তন। এই জীবনযাত্রায় পরিবর্তনের মধ্যে খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়াম। তো কর্মক্ষেত্রে যেহেতু একটা দিনের একটা বেশিরভাগ সময়ই একজন এখানে ব্যয় করেন, সুতরাং এই দুইটা ক্ষেত্রেই কিন্তু এই কর্মক্ষেত্রের বিশেষ ভূমিকা আছে। যেমন অনেক অফিসেই আছে যে খাবারটা ক্যান্টিনে সার্ভ করা হয়, সেখানে যেন একটা সুষম খাবার ব্যবস্থা থাকে, ফাস্ট ফুডটা বাদ দিয়ে ফল শাকসবজি পরিমাণ বেশি, এরকম একটা খাদ্য ব্যবস্থা তৈরি করা যেতে পারে। এখন বেশিরভাগ ক্ষেত্রে কম্পিউটারাইজড এবং কার্যক্ষেত্রে বসে দীর্ঘক্ষণ কাজ করতে হয়, এবং আমরা যতই বলি যে 1-2 ঘন্টা পরে 5 মিনিট হাঁটবেন, এটা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। সেক্ষেত্রে যিনি কর্ণধার আছেন, একটা গ্রুপ ওয়াকিং প্ল্যান বা একটা ছোটোখাটো জিম না হলেও একটা এক্সারসাইজের মতো একটা রুম এরকম একটা রাখতে পারেন, যেখানে একটা নির্দিষ্ট সময় প্রতিটি কর্মচারী বিভিন্ন সময় সুযোগ মতো সে তার গিয়ে একটা নির্দিষ্ট সময় সে ব্যায়াম করতে পারেন। এতে কিন্তু তার দিনে যে একটা নির্দিষ্ট সময় ব্যায়াম করা প্রয়োজন সেটা মেশিন রাখলেও তো হয়, হ্যাঁ, হয়ে গেলেও সে সেটাকে ব্যবহার করতে পারেন, এবং তার এই জীবনযাত্রায় যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজের পার্টটা উনি ওখানেই করতে পারেন। সুতরাং এই দুইটা ক্ষেত্রে অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যে প্রতিটা অফিস বা কার্যক্ষেত্রে যদি এরকম ব্যবস্থা করা যায়, তাহলে কিন্তু শুধু ডায়াবেটিস চিকিৎসার জন্য না, ডায়াবেটিস প্রতিরোধেও অনেক হেল্প হবে। আমি মনে করি যে এই প্রতিবদ্ধতা যে করেছে, এটা আমাদের মতো উন্নয়নশীল দেশে আরো প্রয়োজন, আরো বেশি দরকার। কারণ আমার দেশে উন্নয়ন 9টা থেকে 5টা, এই অফিস সময়টা তো একটা লং টাইম। না, শুধু তাই না, আমার দেশে যে মানুষের তো পার ক্যাপিটা ইনকাম যা বলেন, তাই মাথা পিছু আয় তো অত বেশি নয়। শুধু তার পক্ষে এই একটা জিমে যাওয়া হয়তো সম্ভব না, অর্থনৈতিক দিক থেকে অর্থনৈতিক সম্ভব না। সুতরাং তার কাজের জায়গায় এই সুবিধাটা থাকলে সে করতে পারবে এবং উৎসাহিত হবে করার। অন্তত কত মিনিট আপনারা বলেন যে ব্যায়ামটা দরকার একটা দিনে? আমরা যদি একটু WHO এর রিকমেন্ডেশনটা জানি, যে সেখানে কিন্তু বলা হয়েছে 150 মিনিট প্রতি সপ্তাহে। সেটাকে আমরা ভাগ করে বলি যে অ্যাটলিস্ট 30 মিনিট প্রতি সপ্তাহে হাঁটা উচিত, এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাশাপাশি 2 দিন গ্যাপ দিতে পারবেন না, তাহলে বডির মেটাবলিজমটা আবার সেই ব্যাক করে স্থবির পর্যায়ে চলে যায়। সুতরাং যদি প্রতিদিন করতে পারেন তাহলে অবশ্যই ভালো, কিন্তু যদি সপ্তাহে অ্যাটলিস্ট 5 দিনও করেন, প্রতিদিন 30 মিনিট করে। এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা একজন যখন নতুন ডায়াবেটিস ধরা পড়ে বা যিনি হাঁটা শুরু করতে যাচ্ছেন, আমরা যখন তাকে বলি এই 30 মিনিট হাঁটবেন, উনি কিন্তু প্রথম দিনই আসলে যার কোনো দিনই রিসেন্টলি উনি হাঁটার অভ্যাস নাই, সে কিন্তু প্রথমেই 30 মিনিট হাঁটতে পারবেন না। তার ক্ষেত্রে গ্র্যাজুয়ালি এক্সারসাইজ হ্যাবিটটা বিল্ড আপ করতে হবে। তাহলে 10 মিনিট 15 মিনিট করে প্রতি সপ্তাহে 2 সপ্তাহ পর পর সে টাইম বাড়াবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটু ভালো স্পিডেও হতে হবে। খুব স্লোলি হাঁটলাম, গল্প করতে করতে হাঁটলাম, এই জিনিসটাই কিন্তু খুব এফেক্টিভ হাঁটা বা এক্সারসাইজের এফেক্টটা পাওয়া যাবে না। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের তো এখন ফাস্ট ফুড ঘরে ঘরে হচ্ছে, এবং বাইরের রেস্টুরেন্টগুলো রাস্তায় পাওয়া যায়, তো রাস্তায় পাওয়া যায়। তো এই যে ফাস্ট ফুডটাকে তো বিদেশে এখন জাঙ্ক ফুড বলছে, এইটাও একটা কারণ হয়ে গেছে ডায়াবেটিস মহামারী হওয়ার পিছনে। তো তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? খাদ্যটা যে দুপুরের যে লাঞ্চটা তারা করবেন,
সেটা কি ধরনের হওয়া উচিত? অবশ্যই মানে কর্মক্ষেত্রের কথা যদি বলি, বিভিন্ন কর্মক্ষেত্রে ব্যবস্থাপনাটা বিভিন্ন, কোনো কর্মক্ষেত্রে থাকে ক্যান্টিন থাকে, সেখানে যদি সুষম খাদ্য ব্যবস্থা থাকে তাহলে মানুষের আর ফাস্ট ফুড কেনার অপশনই থাকবে না। আবার কোনো কোনো অফিসে থাকে সাবসিডাইজড মিল থাকে, সেই মিলটাও যদি একটা আইডিয়াল মিলের মতো সাপ্লাই করা যায় তাহলে অবশ্যই সেটা ভালো হবে। কোনো অবস্থাতে যেন বাইরে গিয়ে ফাস্ট ফুড খেতে না হয়, এরকম যদি কর্মকর্তা কর্মচারী শুরু করে সবার জন্য ব্যবস্থা থাকে, সেটা অবশ্যই অবশ্যই সবার স্বাস্থ্যের জন্য উপকারী হবে। এখানে আবার আরেকটা কথা বলা দরকার, আমরা বলছি স্কুল কলেজেও তার কর্মক্ষেত্রের মতোই তো। হ্যাঁ, তা তো বটে। সুতরাং কোমলমতি কিশোর কিশোরীদের তার স্কুলের পাশে, বাচ্চাদের স্কুলের পাশে ফাস্ট ফুডের দোকানই এলাও করা উচিত না, এবং ফাস্ট ফুডের অ্যাডভার্টাইজমেন্ট কোনো ধরনের বিজ্ঞাপনও চলবে না, এখানে চলবে না। কিন্তু সোশ্যাল মিডিয়া তো এখন বিজ্ঞাপন দিচ্ছে, সেগুলো তো লোভ সামলাতে পারছে না আমাদের সন্তানেরা বা আমাদের ছেলেমেয়েরা। এখন ঘরে বসে অর্ডার দিচ্ছে, অনলাইনে ঘরে চলে আসছে। এটাও লিমিট করা উচিত, কারণ এক্ষেত্রে এই সোশ্যাল মিডিয়ারও কিন্তু কিছুটা ভূমিকা আছে, যে একদম স্কুল কারিকুলাম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ারও এখানে রোল আছে, যে স্বাস্থ্যকর খাবার কি, কিভাবে স্বাস্থ্যকর খাবার একজন স্বাস্থ্যবান ব্যক্তি গড়ে তুলতে পারে, বা স্বাস্থ্য হানিকর খাবার কি, এরকম যদি অ্যাডভার্টাইজের ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই। পাশাপাশি এটাও যদি আমরা দিতে পারি, আচ্ছা ডায়াবেটিসটা কাদের হতে পারে এবং এর লক্ষণ কি কি, আমাদের অনেক দর্শক শ্রোতা হয়তো সেটা জানতে চাইবে। এখন কি হলে তাদের ডায়াবেটিসটা পরীক্ষা করা উচিত? তাহলে আমাদের জানতে হবে ডায়াবেটিসের লক্ষণ কি এবং কারা ঝুঁকিতে আছেন। লক্ষণ যদি সাধারণভাবে বলতে চাই, যাদের হচ্ছে ক্ষুধা বেশি লাগা, পানি পিপাসা বেশি লাগা, ঘন ঘন প্রস্রাব হওয়া, বা ওজন কমে যাওয়া, দুর্বল লাগা, এই পাঁচটাকেই সাধারণত বলা হয় ডায়াবেটিসের লক্ষণ। তো যখন রক্তে গ্লুকোজের মাত্রাটা অনেক বেশি থাকে তখন এরকম লক্ষণ নিয়ে একজন মানুষ আসতে পারেন, এবং তখন আমরা ডায়াবেটিস পরীক্ষা করে থাকি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, যেটা সকল ডায়াবেটিসের শতকরা 90 থেকে 95%, তাদের কিন্তু অনেক ক্ষেত্রে কোনো লক্ষণ ছাড়াও অনেক ক্ষেত্রে ডায়াবেটিস ধরা পড়তে পারে। যে একজন অ্যাটেন্ডেন্ট, উনি আসছেন ওনার মা বা বাবাকে নিয়ে হসপিটালে পরীক্ষা করতে, একটু সাথে নিজেরটাও করে দেখলেন, দেখা গেল ডায়াবেটিস ধরা পড়েছে। বাসায় বাবা মা গ্লুকোমিটার দিয়ে সবসময় টেস্ট করেন, একজন ইয়াং ছেলে সেও হয়তো বা টেস্ট করে দেখলো তারও ব্লাড সুগারটা বেশি আছে, এরকম কিন্তু অনেক ক্ষেত্রেই হয়। সুতরাং টাইপ 2 ডায়াবেটিস অনেক দীর্ঘ সময় কিন্তু লক্ষণ ছাড়াও আসতে পারেন। আরও বিশেষ বিশেষ কিছু লক্ষণ থাকলে আমরা সাধারণত চিন্তা করি যে এর কি ডায়াবেটিস আছে কিনা, যেমন পায়ে একটা ক্ষত বা ঘা হয়েছে, শুকাচ্ছে না, দাঁতের মাড়ির ইনফেকশন ভালো হচ্ছে না, একটা মহিলার বারবার রিপিটেড অ্যাবর্শন হয়ে যাচ্ছে, ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব, তার কোনোভাবেই প্রেগনেন্সি আসছে না, সেই সব ক্ষেত্রে আমরা চিন্তা করি যে তার ডায়াবেটিস আছে কিনা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে ডায়াবেটিসের জটিলতা, এটা নিয়েও কিন্তু অনেক ডায়াবেটিস ধরা পড়ে। যেমন চোখের সমস্যা, ওনার চোখ দেখাতে এসছেন, দেখা যাচ্ছে চোখে ডায়াবেটিস জনিত জটিলতা হয়ে গেছে, তার মানে আরো অনেক আগেই তার ডায়াবেটিস হয়েছে। যেহেতু টাইপ 2 ডায়াবেটিস লক্ষণ অনেক সময় থাকে না, সুতরাং অনেক ক্ষেত্রে আমরা জটিলতা নিয়েও ডায়াবেটিস চলে আসছে এরকমও দেখতে পারি। সুতরাং ডায়াবেটিস থাকা মানেই যে কোনো লক্ষণ থাকবে এমন নাও হতে পারে, কিন্তু যদি অতিরিক্ত মাত্রায় ব্লাড সুগার বেশি থাকে সেক্ষেত্রে ওই ক্লাসিক্যাল বা টিপিক্যাল সিমটমগুলি নিয়ে আসতে পারে। তো কতদিন পর পর এটা তারা পরীক্ষা করাবেন? তাহলে আমাদের জানতে হবে ঝুঁকিগুলি কি, আমরা কখন পরীক্ষা করব। ঝুঁকির মধ্যে আসলে যাদের ওজন বেশি, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি বেশি, খাওয়া দাওয়ার প্যাটার্নটা ভালো না, এবং ফ্যামিলি হিস্ট্রি ডায়াবেটিস আছে, অথবা কোনো মহিলার যার নিজের প্রেগনেন্সির সময় আগে ডায়াবেটিস ছিল, তারও কিন্তু একটা ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে। ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ আছে, রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি বা ডিসলিপিডেমিয়া আছে, এগুলো যাদের আছে বা যাদের কোনো হরমোনাল ডিজিজ আছে তাদের ক্ষেত্রে আসলে নিয়মিতই ডায়াবেটিস স্ক্রিনিং করে নেওয়া উচিত। সাধারণভাবে বলা হয় যে 35 বছরের উপরে যে কোনো মানুষেরই বছরে একবার করে আসলে ডায়াবেটিস পরীক্ষা করে নেওয়া উচিত। কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের ডায়াবেটিক সমিতিরও অনেকগুলি স্টাডিতে দেখা যাচ্ছে অনেক ইয়াং বয়সেও কিন্তু টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে। সুতরাং কোনো বয়সই কিন্তু আসলে ইমিউন না, যে কোনো বয়সে ডায়াবেটিস হতে পারে। আমার মনে হয় এটা একটু আর জোর দিয়া বললে ভালো হবে, যে যেটা প্রফেসর ফারিয়া আফসানা বললেন, যে টাইপ 2 ডায়াবেটিস যেটা আমাদের আজকের বিশেষ প্রতিপাদ্য বিষয়, সেটা কিন্তু শুরুতে অধিকাংশ ক্ষেত্রে সিমটম থাকে না, সিমটমলেস থাকে। কিন্তু যেটা বুঝতে হবে যে ব্লাড সুগার বেশি যে আছে, সিমটম না হলেও কমপ্লিকেশন, জটিলতা কিন্তু ভিতরে সৃষ্টি হচ্ছে। সেই জন্য যেটা প্রফেসর ফারিয়া আফসানা বললেন, যে প্রত্যেক লোকেরই সিমটম থাক বা নাই থাক পরীক্ষা করা উচিত। এখানে কথাটা হলো কারা করবে, আপনি সবাই করলে আরো ভালো,
কিন্তু বিশেষভাবে বলা হচ্ছে যাদের বংশে ডায়াবেটিস বেশি আছে, ওজন বেশি, ওজন বেশি, তার কায়িক পরিশ্রমে কম করেই না, তাদের 30-35ই করে ফেলা হচ্ছে। আর চেক করা তো খুবই সোজা, ব্লাড সুগার করলে এখন তো পার্কে হাঁটতে গেলেও করা যায়। এই সেটা কতখানি নিরাপত্তা? কারণ হলো যে ব্লাড সুগার বেশি থাকলে যে কমপ্লিকেশন, জটিলতা হওয়ার প্রসেসটা শুরুই হয়ে যায়, আপনার সিমটম হোক বা না হোক। কারণ জটিলতা হয়ে যাওয়ার নিয়েই তো, যেটা উনি বললেন, অনেকে জটিলতা নিয়েই প্রথম ডিটেক্টেড হয়। তো এখন সমস্যা হলো জটিলতা একবার হয়ে গেলে সব জটিলতা তো সম্পূর্ণ রিভার্সেবল না। একবার হয়ে গেলে তো আপনি কমপ্লিকেট হয়ে গেলেন। যেমন কিডনি যদি ড্যামেজ হয়ে যায় তখন ডিটেক্টেড হলেন, তো কিডনি ড্যামেজ খুব আর্লি স্টেজে ডিটেক্ট না হলে তো এটা রিভার্সিবল না, প্রোগ্রেশন কমাতে পারেন, রিভার্স। সেই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে মানুষ একটা বয়সের পরে কত বয়সটা পরীক্ষা করে নেওয়া উচিত। করাটা একেবারেই সোজা। অবশ্যই। আরেকটা প্রশ্ন ডাক্তার ফারিয়া, সেটা হচ্ছে যে আপনারা যখন চিকিৎসা ব্যবস্থা দেন, তো সেখানে তো নানান ধরনের চিকিৎসা ব্যবস্থা, সেটা নির্ভর করে সেই ব্যক্তির উপরে। ইনসুলিনের ব্যাপারে একটা কথা আছে, যেটা অনেকেই নিতে চান না, বা মনে করেন যে ইনসুলিন এটা ইনজেকশন, এটা নিলে আমার খুব কষ্ট হবে, সুতরাং এটাকে পরিহার করতে চান। তো এই ক্ষেত্রে কোন সময় আপনারা ট্যাবলেট দেন, কোন সময় ইনসুলিন দেন, কোন সময় শুধু খাদ্য নিয়ন্ত্রণ করতে পারেন, এই বিষয়টা একটু বলেন। হ্যাঁ, ধন্যবাদ। এটা আসলে একদমই আমি বলবো ইন্ডিভিজুয়ালাইজড, মানুষ এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে। কিন্তু খাদ্য ব্যবস্থা, জীবনযাত্রার পরিবর্তন, এটা সবার জন্য প্রযোজ্য। যে কোনো ধরনের যে কোনো ব্যক্তিরই ডায়াবেটিস ধরা পড়লো, প্রথম ধাপই হচ্ছে খাদ্য ব্যবস্থা সুষম হতে হবে, ডায়াবেটিস এর মতো হতে হবে, এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ করতে হবে। এটা ইচ অ্যান্ড এভরি পেশেন্টের জন্য হবে। এখন মুখে কাকে ওষুধ দিব আর ইনসুলিন কাকে দেওয়া হবে, এটা অবশ্যই তার রক্তে গ্লুকোজের মাত্রা এখন কেমন আছে সেটার উপরে নির্ভর করবে, এবং তার কি কোনো ধরনের জটিলতা আছে কিনা সেটাও দেখে নিতে হবে। এছাড়াও আনুষঙ্গিক কিছু বিষয় আমরা দেখে থাকি, যেমন একজন মহিলার প্রেগনেন্সি ডায়াবেটিস, তাকে কখনোই আমরা মুখে খাবার ওষুধ দিব না। একজনের সার্জারি হবে বা যে কোনো একটা অপারেশনে যাবেন উনি, ওনাকে এখন প্রথমে ইনসুলিন দিয়েই চিকিৎসা করতে হবে। আর রক্তের গ্লুকোজের মাত্রা প্রাথমিকভাবেই অনেক বেশি ধরা পড়েছে, তাকে প্রথমেই আমরা আগে ইনসুলিন দিব। ইনসুলিন দিয়ে ডায়াবেটিসটা যখন কমে আসবে তখন হয়তো বা তাকে আবারও মুখে খাওয়ার ওষুধ দেওয়া যাবে। এক্ষেত্রে রোগীদের মধ্যে আসলে একটা খুব ভীতি কাজ করে যে ইনসুলিনই বোধহয় শেষ চিকিৎসা, আমার একবার ইনসুলিন দিলে হয়তো বা আবার মুখে খাওয়ার ওষুধে আসতে পারবো না। এগুলো আসলে দেখতে হবে কেন তাকে ইনসুলিন দেওয়া হলো। কিছু কিছু ইন্ডিকেশন আছে যেগুলো হচ্ছে রিভার্সেবল, মানে আমরা আবারও ওষুধে আসতে পারি। আর যারা ইনসুলিন পাচ্ছেন তাদের জন্য একটা অ্যাডভাইস থাকবে যে আসলে ইনসুলিন পাওয়া মানেই ভীতির কিছু না। আমরা এই ডায়াবেটিস আসলে একটা হরমোনজনিত রোগ। ইনসুলিনের অভাব থাকার কারণেই ইনসুলিনটা শরীরে পর্যাপ্ত পরিমাণে তৈরি হচ্ছে না বা কার্যকারিতা কম, সেই জন্যই তাকে এটা একটা হরমোন রিপ্লেসমেন্টও বলা যেতে পারে। অন্যান্য হরমোনের ওষুধ, যেমন আমরা থাইরয়েডের ওষুধ রিপ্লেসমেন্ট হিসাবে দেই, ওনার তো সবসময় খেতে হয়, সেরকম ইনসুলিনও একটা চিকিৎসা পদ্ধতি যেটা এই হরমোনের অভাবের কারণে হয়েছে, সেই হরমোনটাকে আমরা রিপ্লেস করছি। ধন্যবাদ। আমার মনে হয় এখানে একটা কথা জি বলেন। বিশেষভাবে বলা দরকার, যে শরীরে যে হরমোন লাগে, হরমোন তো আমাকে যদি সম্পূর্ণ স্বাভাবিক সুস্থ থাকতে হয় তাহলে হরমোনগুলো লাগবে, কিন্তু কোনো কোনো হরমোন না থাকলে আপনি মরে যাবেন না। এটা বোঝার জন্য খুবই সোজা, যে আগে আমরা বলদ দিয়ে চাষ করতাম না, তো সার দিয়ে তো চাষ করা যায় না, কারণ সার তো কথা শুনবে না, তাই না? তখন তাকে তো আপনি যাকে ক্যাস্ট্রেট করি আমরা, করে দিলে সে বলদ হয়ে যায়। তো বলদ হয়ে গেলে সে তো আর প্রক্রিয়েট করতে পারে না, আর বাচ্চা তৈরি করতে পারে না, কিন্তু সে তো মরে যায় না। তাহলে এই যে তাকে ক্যাস্ট্রেট করলেন, তখন তার শরীরে টেস্টোস্টেরন নাই আর। তাহলে দেখেন টেস্টোস্টেরন কিন্তু বেঁচে থাকার জন্য অপরিহার্য নয়, একদম স্বাভাবিক থাকতে অপরিহার্য। কিন্তু শরীরের কোনো কোনো হরমোন আছে এটা বেঁচে থাকার জন্যই অপরিহার্য, মানে ওটা যদি শরীরে না থাকে তাহলে ওটা না দিলে আপনার মৃত্যু হবে, এটা ওটা আর কোনো উপায় নাই, ওটা দিতে হবে। তো সুতরাং ইনসুলিন হচ্ছে এমন একটা হরমোন, এরকম আরও একটা দুটো হরমোন আছে, কিন্তু ইনসুলিন হচ্ছে যে এটা শরীরে না থাকলে তাকে বাঁচিয়ে রাখতে গেলে তার ইনসুলিন নিতে হবে। সুতরাং এবং একেবারে ইনসুলিন যে থাকে না শুরুতে, তো টাইপ 1 ডায়াবেটিস বলি আমরা, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিসদেরও শুরুতে না লাগলেও পরে লাগে, কারণ যা শরীরে
উৎপাদন হয় এবং ইনসুলিন কাজ করার ক্ষমতা সব মিলিয়ে তার অ্যাডিকুয়েট নাই বলেই তো হয়েছে। সুতরাং সেক্ষেত্রে আমরা ওষুধ দিয়া ইনসুলিনকে সক্রিয় করি, ইনসুলিন আর প্রোডাকশন বাড়ানো যায় কিনা সেটা করি। কিন্তু যদি ইনসুলিন একদম বেশি কমে যায় বা নাই থাকে, তখন ইনসুলিন না দিয়ে হবে না। উপায় নেই। আরেকটা বিষয় প্রফেসর আজাদ খান, সেটা হচ্ছে যে ডায়াবেটিসের তো নানান রিস্ক ফ্যাক্টর আছে, যেটা বলছেন আপনারা যে মুটিয়ে যাওয়া, এটা সহ একটা ধূমপান, তামাক জাতীয় দ্রব্যের উপরেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আইডিএফ বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। এবং গবেষণায় দেখা যাচ্ছে যারা তরুণ বয়সে ধূমপান করে তারা পরবর্তী ডায়াবেটিক আক্রান্ত হয়ে যাচ্ছে, আবার যারা ডায়াবেটিসের মধ্যে ধূমপান করছে তাদের জটিলতা বেশি হচ্ছে। তো এই বিষয়ে তো আমাদের কিছু বলা উচিত দর্শকদের। তা তো বটেই। দেখুন, আমি বলবো ধূমপান এর কোনোই উপকারিতা নাই, সব কিছুই ক্ষতিকর। বস্তুতপক্ষে আমার কাছে অবাক লাগে যে মানব সভ্যতা তো লজ্জিত হওয়া উচিত যে তামাক চাষে নিষিদ্ধ করেনি কেন এখন। হচ্ছে এখন নিয়ন্ত্রণের মাধ্যমে নিষিদ্ধ করা তো উচিতই। যাই হোক, বৈজ্ঞানিক হয় এটা বলছি যে তামাক আর ধূমপান দুইটাই রাহু। কারণ আপনি ধরেন, কথা বলছি, যে আপনি ধূমপান করেন তাহলে আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা ধরেন 10 গুণ বেড়ে যাবে। আবার ডায়াবেটিস যদি থাকে তাহলে 10 গুণ বেড়ে যাবে। তো দুইটা একসাথে হলে কিন্তু 20 গুণ হবে না, 100 গুণ হবে। 100 গুণ হয়ে যাবে, মানে জিওমেট্রিক প্রোগ্রেশনে বেড়ে যায়, 1 নম্বর। তাছাড়াও অনেক গবেষণাতে দেখা গেছে যে ধূমপায়ীদের মধ্যে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাও বেশি থাকে, সেটাই বলছি, বেশি থাকে। সুতরাং আমাদের মানুষকে সচেতন করাই। আমি এখানে আরেকটা জিনিস বলতেছি, আমাদের দেশ তো মানুষ তো ধর্মভীরু, তার কিন্তু একটা পজিটিভ সাইড আছে। তো এখানে বাংলাদেশে তো প্রেডমিনেন্টলি মুসলিম কান্ট্রি, তো মুসলমানদের ভিতরে কিন্তু একটা গ্রেট সুবিধা আছে যে সেখানে তারা শুক্রবার নামাজে যায় এবং সেখানে একটা খুতবা হয়। তো খুতবার মাধ্যমে এই মেসেজটা দিলে মসজিদে ইমাম সাহেব দিতে পারে, এবং আপনি জানলে খুশি হবেন যে আমরা এটা খুতবার মাধ্যমে দিয়ে দেখেছি এবং বিশাল এফেক্ট হয় এবং নানান ভাবে আমরা এইভাবে সচেতন করতে পারি। এবং আমি কিন্তু আমরা সনাতনদের টেম্পলে গেছি, আচ্ছা, তখন ঢাকেশ্বরী মন্দিরে গেছি, গির্জাতে মানে আর্ক বিশপ কার্ডিনাল আসছি, বুদ্ধিস্টের টেম্পলে গেছি, তারাও কিন্তু এই মেসেজটা দিতে রাজি আছে। সুতরাং এইসব সকল ধর্মাবলম্বীদের ভিতর দিয়ে যদি আমরা সেই উপাসনার সময় বা প্রার্থনার সময় সব পৌঁছে দিতে পারি তাহলে অনেকখানি কাজ করবে। ডক্টর ফারিয়া, আমি এই বিষয়ে আরেকটু মতামত নিতে চাই যে এই যে বিভিন্ন ধরনের এই ধরনের মানুষের নেশা আছে, তামাক জাতীয় বা ধূমপান জাতীয়, এবং হাঁটার অভ্যাস নাই, ফাস্টফুডে অভ্যস্ত, তাদেরকে আপনারা কিভাবে কাউন্সিলিং করেন বা তাদেরকে আপনার মোটিভেশনটা কিভাবে করেন? শুধু তো ওষুধ দিলেই হবে না। অবশ্যই এখন তো দেখাই যাচ্ছে ডায়াবেটিস হওয়ার একটা কারণ কিন্তু ধূমপান, ধূমপায়ীদের মধ্যে ডায়াবেটিস হওয়ার প্রবণতা বেশি। তাহলে আমাদেরকে আসলে সতর্ক করতে হবে। আপনি নিজেই স্যার জানেন এবং কাজ করে যাচ্ছেন এটা নিয়ে, যে ধূমপান কিন্তু এখন আর শুধু প্রতিরোধ না, এখন শাস্তিযোগ্য অপরাধ। সুতরাং এটাকে যদি আমরা একটু কাউন্সিলিং এর, ডায়াবেটিসের জন্য যে কাউন্সিলিংটা করি বা উচ্চ ঝুঁকি যাদের আছে, কাউন্সিলিং এর সময় এই ব্যাপারটাকেও যদি একটু নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আসলে অনেক ক্ষেত্রে এই ধূমপান প্রতিরোধ করা সম্ভব। এবং এই ক্ষেত্রে শুধু যে একজন লোক নিজে যিনি ধূমপান করছেন তা না, তার পাশে আশেপাশে যারা আছেন, ফ্যামিলি মেম্বার বা অফিসে কর্মক্ষেত্রে, তারাও কিন্তু ঝুঁকিতে আছেন। এই ব্যাপারটাও একটু গুরুত্ব সহকারে দেখতে হবে যে শুধু উনি ধূমপান করছেন, আমি করছি না, আমি ঝুঁকিতে নাই, এই জিনিসটা না হলে যে সেকেন্ডারি বা প্যাসিভ স্মোকার যারা হচ্ছেন তাদের মধ্যেও কিন্তু সেই একই ধরনের কাছাকাছি ঝুঁকি থেকে যাচ্ছে। সুতরাং এটাও কিন্তু আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় ডায়াবেটিস এডুকেশনের জন্য। এখন আপনার দর্শকদের উদ্দেশ্যে আপনারা বলুন যে ডায়াবেটিস প্রতিরোধে এবং নিয়ন্ত্রণে এক সংক্ষেপে বলুন যে আমাদের এখন কি করা উচিত। তাহলে দর্শকদের জন্য থাকবে যে আসলে এবারের প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে কর্মক্ষেত্রে ডায়াবেটিস সম্বন্ধে সচেতনতা গড়ে তুলুন। তার আলোকেই বলবো ডায়াবেটিস সচেতনতা শুধু ডায়াবেটিস যার আছে তার জন্যই না, যার ডায়াবেটিস এখনও হয় নাই, যার পরিবারে ডায়াবেটিস আছে বা কোনো একটি লক্ষণ বা ঝুঁকি আছে, তার অবশ্যই ডায়াবেটিস প্রতিরোধে সচেতন হতে হবে। সুতরাং আসুন ডায়াবেটিস সম্বন্ধে সচেতন হই, ডায়াবেটিস প্রতিরোধ করি, ডায়াবেটিস থেকে মুক্ত থাকি। প্রফেসর আজাদ খান, আপনি যদি কিছু বলেন।
যে ওনার কথার সূত্র ধরেই আমি বলছি যে ডায়াবেটিস মানুষকে অনেকে মনে করে যে এটা ইনএভিটেবল, যার হবে হবে, কিন্তু তা নয়। এটা ডায়াবেটিস বহুলাংশেই প্রতিরোধযোগ্য। সুতরাং আমাদের জনগণকে সচেতন করতে হবে, যার হয়েছে সে অন্যকে সচেতন করবে যে এটা প্রতিরোধ করা যায়। দ্বিতীয় হলো ডায়াবেটিস হয়েও যায়, তাহলে ডায়াবেটিসের কন্ট্রোল যদি আয়ত্ত করে নেয় এবং ঠিক মতো কন্ট্রোল করে, তাহলে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। অনেক ধন্যবাদ প্রফেসর সাজ্জাদ খান, অনেক ধন্যবাদ ডক্টর ফারিয়া আফসানা। বিশ্ব ডায়াবেটিস দিবসে আমরা সবার কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা ডায়াবেটিস প্রতিরোধ করুন এবং যেগুলো ঝুঁকি রয়েছে যেমন তামাক, ধূমপান এইসব ত্যাগ করুন। সেই সাথে সাথে লাইফস্টাইলটা মডিফিকেশন করতে হবে, জীবন ব্যবস্থা পরিবর্তন করতে হবে। অর্থাৎ আপনি যদি সারাদিনের মধ্যে একবারও হাঁটাহাঁটি না করেন, অন্তত 20 মিনিট আপনি হাঁটার জন্য একটা সময় বের করে নিন। আপনি যদি ফাস্টফুডে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে ফাস্টফুড খাওয়া বন্ধ করুন, পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন। এ ব্যাপারে একজন পুষ্টিবিদের পরামর্শ নিতে পারেন। তো সবাইকে এই বিষয়ে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আজকের এই বিশেষ অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ডায়াবেটিস প্রতিরোধ করুন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন।